মহামারী করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আশা করি তোমরা ঘরেই আসো এবং ভালো আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর একটি কবিতা আলোচনা করব। আমার আলোচনার কবিতা হচ্ছে জুতা আবিষ্কার। লেখক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য ক্ষেত্রে তার অবদান এত বেশি যে এত মর্যাদার যে মনে করা হয় যে বাংলা সাহিত্যে কবিদের মধ্যে সমস্ত কবিদের অবদান যদি একদিকে রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, অন্যদিকে যদি একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের তার যে কাব্যক্ষেত্রে অবদান, সেই অবদানকে বিবেচনা করা হয়, তাহলে কোনো অংশে কম হবে না। তাই সেই বিখ্যাত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হচ্ছে জুতা আবিষ্কার। আমরা আজকে আলোচনা করব। প্রথমে এই কবিতা আলোচনা করার শুরুতে আমরা একটু জেনে নিব যে এই কবিতা পড়লে আমরা কি জানবো, অর্থাৎ আমাদের এই কবিতা পাঠের উদ্দেশ্য কি, আমাদের শিখন ফল কি, কিংবা একজন সাহিত্যিক যখন কোনো কবিতা লেখেন কিংবা গল্প রচনা করেন, উপন্যাস লেখেন, তখন তার মধ্যে একটি মেসেজ অফ লাইফ বা জীবন ভাষ্য থাকে, বা মানুষকে শেখানোর বা মানুষের কাছে একটি মেসেজ বা বার্তা পৌঁছে দেওয়ার তার একটা অভিপ্রায় থাকে। সেই অভিপ্রায়টা যদি আমরা চিন্তা করি, তাহলে এই জুতা আবিষ্কার কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিপ্রায়টা কি ছিল আমরা দেখব। এখানে বিশেষভাবে উল্লেখ করার মতো যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে কি, যে যিনি যে বিষয়ে দক্ষ কেবল তিনি সংশ্লিষ্ট বিষয়ের সমাধান দিতে পারেন। অর্থাৎ আমরা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ রয়েছি। আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের প্রত্যেকের কাজের জায়গায় আমরা অন্য কোনো কাজের বা অন্য কোনো ক্ষেত্রে লোকের চেয়ে আমরা বেশি জানি, অর্থাৎ অভিজ্ঞতার জায়গা থেকে। আর সেই ক্ষেত্রে একজন সাধারণ মানুষও অনেক সময় অনেক পণ্ডিত জ্ঞানীগুণী মানুষের চেয়ে তিনি তার কাজের ক্ষেত্রে সহজ এবং সুন্দর সমাধান দিতে পারেন। এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব, অভিজ্ঞতাবাদী সাধারণ পেশাজীবীদের প্রতি উচ্চ দৃষ্টিভঙ্গি পোষণ করা। অর্থাৎ আমরা এই কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা এমন একটি অভিজ্ঞতা লাভ করব, এমন একটি শিক্ষা লাভ করব, যে শিক্ষাটা আমাদের কি করবে, যারা বিভিন্ন পেশাজীবী রয়েছে তাদের প্রতি আমাদের একটি উচ্চ দৃষ্টিভঙ্গি, আমাদের একটি সম্মানজনক আমাদের দৃষ্টি তাদের প্রতি আমাদের কাজ করবে। এবার আমরা এই শিক্ষণ জানার পাশাপাশি আমাদের কবিতা আলোচনার পূর্বে আমাদের কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে কয়েকটি তথ্য আমরা জেনে নিব। যে তোমরা জানো যে এই কবিতায় এই লেখক পরিচিতিটা দেয়া নেই, ঠিক এর আগের কবিতা সোনার তরী কবিতায় কবি পরিচিতি দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু ভালো করে দেখে নেবে। যেহেতু বিশ্বখ্যাত কবি, তার পরিচিতি বা সেই লেখক পরিচিতি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, কারণ এখান থেকে পরীক্ষায় সবসময় অনেক প্রশ্ন আসে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1961 সালে, এবং তার পিতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী। তার উল্লেখযোগ্য গ্রন্থ আমি অল্প কিছু উল্লেখ করেছি। এর মধ্যে কাব্যগ্রন্থ আছে মানসী, সোনার তরী, গলাকা, পুনশ্চ ইত্যাদি। উপন্যাসের মধ্যে গোরা, ঘরে বাইরে, চোখের বালি, যোগাযোগ, আরো অনেক উপন্যাস রয়েছে। নাটক রয়েছে ডাকঘর, রক্তকরবী, রাজা ইত্যাদি। আমরা যদি গল্প গ্রন্থের কথা চিন্তা করি, গল্প গ্রন্থের মধ্যে রয়েছে গল্প গুচ্ছ, তিন সঙ্গী, দীপিকা, আরো অনেক গল্প রয়েছে। আমরা দেখি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার থলিতে অনেক বড় বড় পুরস্কার এবং সম্মাননা রয়েছে।
যেমন তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি বাঙালিদের মধ্যে প্রথম এই পুরস্কার লাভ করেন, এই নোবেল পুরস্কার। এবং তিনি ডিগ্রি লাভ করেছেন 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, 1940 সালে হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তিনি 1941 সালে 7 আগস্ট মৃত্যুবরণ করেছেন। আমরা দেখতে পাই যে তিনি প্রায় 80 বছর জীবিত ছিলেন এবং তার এই 80 বছরের জীবনটা ছিল কর্মে এবং নৈপুণ্যে এবং খ্যাতিতে ভরপুর। আমরা এই খ্যাতিমান কবি এবং বিশ্বখ্যাত কবিতা জুতা আবিষ্কার কবিতা মূল আলোচনায় আমরা যাব। মূল আলোচনায় আমরা কবিতার মূল আলোচনায় আমরা জেনে নিব যে কবিতাটি হচ্ছে উৎস কি। কবিতাটির উৎস হচ্ছে এই কবিতাটি নেওয়া হয়েছে কল্পনা কাব্যগ্রন্থ থেকে এবং এই কবিতার সারসংক্ষেপ যদি আমরা জানি তাহলে সারসংক্ষেপ জানলে আমরা কবিতা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা লাভ করতে পারব। আমাদের এই কবিতাটি হচ্ছে অনেকটা একটা গল্পের মতো, একটা গল্প বলার মতো। আমরা বলতে পারি যে কাহিনী কবিতা, এটা বলতে পারি আমরা জুতা আবিষ্কারের একটি কাল্পনিক কাহিনী রচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই কবিতার সারসংক্ষেপ আলোচনা করতে গিয়ে আমরা শুরুতেই আমরা দেখি যে রাজা বুকুর পায়ে ধুলা লাগায় সে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী বুকুর আয়টি দ্রুতয়ে ধুলা সমস্যা সমাধানে নির্দেশ দেন। অর্থাৎ রাজা বহু তার ধারণা আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আমার পায়ে কেন আমার রাজ্যের ধুলা লাগবে, সেজন্য সে তার মন্ত্রী বগুড়াকে এই ধুলা সমস্যা সমাধানের নির্দেশ দেয়। এই ধুলা সমস্যার সমাধানের চিন্তা করতে করতে সে দিশেহারা হয়ে যায়। কারণ যে তাকে বলা হয় তোমরা শুধু শুধু মাইনে নাও, তোমরা এই বিষয়গুলো খেয়াল করো না, সেজন্য তোমাদের কী করতে হবে যে যে কোনো মূল্যে ধুলা দূর করতে হবে, তা না হলে আর কারো রক্ষা নেই। হ্যাঁ, সেই জন্য তারা এই ধুলা সমস্যা সমাধানে চিন্তা করতে করতে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, পণ্ডিতদের ঘাম বেরোতে থাকে। আমরা দেখি যে ধুলা সমস্যার সমাধানকে ভাবতে ভাবতে পণ্ডিতদের ঘুম খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। কিন্তু কি হয়, অবশেষে সবাই মিলে রাজ্য ঝাড় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা ধুলা দূর করার ক্ষেত্রে তারা কোনো উপায় না পেয়ে প্রথমে রাজাকে বোঝাতে চেষ্টা করে যে আপনার পায়ে যদি ধুলা না লাগে তাহলে আমরা কীভাবে পদধূলি নেব। কিন্তু রাজা বলে যে তোমরা যদি আমার পদধূলি না পাও তাহলে তোমরা খাও করতে, তোমরা যে আমার কাছ থেকে এত সুযোগ সুবিধা পাও তাহলে সেগুলো কি। আর সেই জন্য মন্ত্রী বিভিন্ন জায়গা থেকে পণ্ডিত যারা জঙ্গি আছে, যারা এই ধুলা দূর করার উপায় বের করতে পারবে এমন মানুষকে ডেকে 19 টিপে নস্য বা নস্য হচ্ছে একরকম তামাক জাতীয় নেশা জাতীয়, যেটা তারা প্রত্যেক পণ্ডিতরা ভাবার সময় অনেক সময় ব্যবহার করে। তো সেগুলো শেষ হয়ে যায়, কিন্তু সেই ধুলি সমস্যা সমাধানের উপায় তারা পান। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে রাজ্য ঝাড় দিয়ে ধুলা দূর করবে। আর এক্ষেত্রে তারা কি করে, এক্ষেত্রে হচ্ছে তারা 17.5 লক্ষ ঝাড় দিয়ে সমস্ত রাজ্য ধুলায় বিময় করে ফেলে। তখন রাজার গা কাপড় সব কিছু ধুলায় বন্ধ। এরপর এই ধুলা দূর করতে নদী খাল বিল থেকে পানি নিয়ে তারা নদী খাল বিল পুকুর সব কিছু শুকিয়ে ফেলে
তখন দেখা যায় যে জলের যে প্রাণী রয়েছে সেগুলো জল বিনা মরতে থাকে, আর ডাঙার যারা বসবাস করে তারা সেই ডাঙা ধুলা এবং জলে সেই কাদা জলে তারা আবদ্ধ হতে থাকে। এরপর রাজ্যে সর্দি কাশিতে মানুষ মারা যেতে থাকে, অসুস্থ হতে থাকে। এরপর যেটা হয় যে তারা সিদ্ধান্ত নেয় বা রাজাকে একটা নিশ্চিদ্র ঘরে রাখলে তাহলে আর তার পায়ে ধুলা লাগবে না, সেই জন্য তারা রাজার জন্য একটা নিশ্চিদ্র ঘর বানাতে চায়। কিন্তু রাজা তাতে রাজি হয় না, কারণ তার চিন্তা যে যদি আমি ঘর থেকে না বেরোই তাহলে আমার রাজ্য অন্যকে দখল করে দেবে, আমার রাজ্য বিলীন হয়ে যাবে, আমার রাজ্য শেষ হয়ে যাবে। এবার তারা কর্তৃকে এই ঘর বানানো বন্ধ হয়। এবার তারা চামড়া দিয়ে এই রাজ্য ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু চামড়া দিয়ে রাজ্য ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিলে এত রাজ্য ঢাকার জন্য, এত চামড়া পূজার জন্য তাদের বিভিন্ন দিকে খুঁজে বেড়ায়, কিন্তু এত চামড়া তারা কোথাও পায় না, এবং চামড়া খুঁজতে খুঁজতে তাদের গা দিয়ে গলদ ধর্ম, মানে গা দিয়ে ঘাম বেরোতে থাকে। শেষে তাদের এই ধুলার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসে হচ্ছে বৃদ্ধ চামার কুলপতি। চামা বলছে কি, যে চামড়া, অর্থাৎ যারা জুতা সেলাই করে, সেই বৃদ্ধ চামার কুলপতি ঘরে ঘরে এসে কি বলে, প্রস্তাব দেয় হচ্ছে রাজার পা চামড়া দিয়ে ঢেকে দিতে। আর এতে করে মন্ত্রী খুব রেগে যায়, খেপে যায়। কিন্তু তবু এই চামার কুলপতি যখন চামড়া দিয়ে রাজার পা ঢেকে দেয় তখন এই দুটি সমস্যার সমাধান হয়। আর এভাবেই কি হয়, এভাবেই জুতা আবিষ্কার হয় এবং শুরু হয় জুতা পরা। এই হলো জুতা আবিষ্কারের কাহিনী। আমরা এবার কবিতা আলোচনা করব লাইন ধরে ধরে। কহিলা হবু শোনগো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র। যে রাজা হবু তার মন্ত্রী গবুরাইকে বলতেছে যে গতকাল আমি সারা রাত ভেবেছি যে মলিন ধুলা লাগিবে কেন পায়, যে আমার পায়ে কেন মলিন ধুলা লাগবে। ধরিণী মাঝে চরণ ফেলা মাত্র, মানে পৃথিবীতে বা মাটিতে পা ফেলা মাত্রই আমার পায়ে কেন মলিন ধুলা লাগবে। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অনা সৃষ্টি। অর্থাৎ তোমরা শুধু এমনি বেতন ভাগ করে নাও, তোমাদের আমার প্রতি বা কাজের প্রতি কোনো লক্ষ্য নেই, দৃষ্টি নেই। আর এই যে আমার পায়ে ধুলা লাগে, এই যে রাজ্যের এক অনাসৃষ্টি, এটা তোমরা লক্ষ্য করো না। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে রক্ষা নাহি আর। যে কারো রক্ষা নাই, যদি এর প্রতিকার করতে না পারো তাহলে আর কারো রক্ষা নাই। শুনিয়া গোবো ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। এই কথা শুনে সে মন্ত্রী গোবরাই খুব ভয় পেয়ে গেল, তার শরীর থেকে ভয়ে ঘাম বের হচ্ছে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। অর্থাৎ যারা জ্ঞানীগুণী রাজ্যের পণ্ডিত রয়েছে তাদের রাতে ঘুম নাই, দুশ্চিন্তায় কি করবে তারা। রান্নাঘরে নাহিক চরে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্য, অশ্রুজলে ভাসায় পাকা দাড়ি। কহিলা গোবু হবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ে ধুলা পাইব কি উপায়ে। যে একথা শুনে তাদের খাওয়া নেই, ঘুম নেই, তারা কঠিন জীবনযাপন তাদের শুরু হলো। এরপর মন্ত্রী গোবরায় রাজা হবুকে গিয়ে বলল যে যদি পায়ে ধুলা না থাকে তাহলে আমরা কিভাবে পদধূলি পাব।
শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, মানে কথাটা তোমার সত্য, ঠিক আছে, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিয়া পরে পদধূলি তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যা। তোমরা যদি আমার পদধূলি না পাও তাহলে কি তোমরা মিথ্যা মিথ্যে মাইনে পাও? কেন বা তবে পুষিনীয় এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তিক, যে কেন আমরা তাহলে এই যে তোমরা কোনো কাজ করছো না বা তোমাদের কোনো আমার প্রতি কোনো খেয়াল নেই, রাজ্যের প্রতি খেয়াল নেই, কেন আমি এগুলো, তোমরা যদি কোনো সমস্যা সমাধান না করতে পারো তাহলে আমি এইগুলো কেন লালন পালন করব? আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও আরও পরে, যে আগে ধুলা দূর করো, এরপর পরের কথা পরে ভেবে দেখা যাবে। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। রাজার এ কথা শুনে মন্ত্রী চোখে অন্ধকার দেখে, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আটি, ফুরে এগোল নিষ্পিপে নস্য। তার দেশে বিদেশে যত জ্ঞানীগুণ ছিল তারা চোখে চশমা দিয়ে তারা তাদের চিন্তা এইটা নিয়ে তারা ভাবনা ভাবতে ভাবতে তাদের 19 পেপে নস্য শেষ হয়ে গেল। যে নস্য কি বলেছিলাম, যে নস্য হচ্ছে কি, যে একরকম তামাক জাতীয়, যেটা হচ্ছে নাকে দিয়ে হচ্ছে আর কি করা হয়, যে চিন্তা ভাবনা ধ্যান করে যারা হচ্ছে পণ্ডিতরা আছে তারা। অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য, কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে, যে যদি মাটি না থাকে তাহলে তো শস্য কবে কোথায় হবে। এ কথা শুনে রাজা বলল যে যদি তাই না হয় তাহলে পণ্ডিতরা রয়েছে কেন, তারা কি করবে। সকলে মিলে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। তারা সবাই যুক্তি করলো, এবার 17.5 লাখ তারা ঝাড়ু দেওয়ার ঝাঁটা কিনলো। ঝাঁটের চোটে পথের দোলা এসে ভরিয়া গেল রাজার মুখ বক্ষ। ধোলায় কেহ মেলিতে নারে চোখ, ধোলার মেঘে পড়িল ঢাকা সূর্য। যে ধোলায় সব কিছু অন্ধকার হয়ে গেল, সূর্যের আলো ঢাকা পড়ে গেল ধোলায়। ধোলার বেগে কাশিয়া মরে লোক, ধোলার মাঝে নগর হলো, অর্থাৎ ধোলার মাঝে নগর উজ্জ্ব হলো, মানে হারিয়ে গেল, ডুবে গেল। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর, অর্থাৎ ধুলা দূর করতে কে তারা জগৎ ধুলায় ভরপুর করে ফেলল। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাকে 21 লাখ ভিস্তি, পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি। অর্থাৎ তারা এবার ধুলা দূর করতে পানি নিয়ে আসলো এবং সব জলভাগ শূন্য হয়ে স্থলভাগের ধুলায় পানি ফেলার ফলে সমস্ত জায়গায় কাদায় প্যাকে ভরে গেল। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। অর্থাৎ এই কাদায় ধুলায় সর্দি জ্বরে দেশ ভরে গেল। কহিল রাজা এমনি সব গাধা, ধোলারে মারি করিয়ে দিল কাদা। অর্থাৎ এগুলো এমন গাধা যে এরা কি করেছে, যে ধুলা দূর করতে গিয়ে সব কাদা করে দিয়েছে। আবার সবই ডাকিল পরামর্শে, বসিল যতে গুণবন্ত, যারা জ্ঞানীগুণী আছে তারা আবার বসলো। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, যে তারা মাথা ঘামিয়ে তারা চোখে সর্ষে ফুল দেখে, অর্থাৎ তারা কোনো উপায় খুঁজে পায় না, কুল কিনারা খুঁজে পায় না। ধুলার হার নাহিক পায় অন্ত, কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। যে তারা কি করতে চাইলো, যে পৃথিবী মাদুর পেতে ঢেকে দিতে চাইল। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, অর্থাৎ একটি নিছিদ্র ঘরে কেউ কেউ রাজাকে রাখতে চাইল। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না, যে ধুলায় যদি পা না পড়ে তাহলে তার পায়ে ধুলা লাগবে না।
কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। কিন্তু সে কথা ঠিক আছে, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলা আমিও বন্ধ। যে আমি যদি মাটির ভয়ে ঘরে থাকি তাহলে সব কিছু মাটি হয়ে যাবে। কহিল সবে চামারে তব ডাকি, চর্ম দিয়ে মরিয়ে দাও পৃথি। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। যে আমরা কি করি, চামড়া দিয়ে পৃথিবী ঢেকে দেই, তাহলে এই ধুলির মাঝে পৃথিবীতে আমাদের এই মহিপতির মহাকীর্তি রচিত হবে। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। সবাই বলল যদি যোগ্য চামার পাওয়া যায় তবে এটা সম্ভব হবে। রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। মানে তারা এত চামড়া এত মুচি কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষতে হেসে। তখন এক বৃদ্ধ চামার কুলপতি এসে বলল, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানস হবে সিদ্ধ। যেত অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি, যে কথা শুনলে মনের আশা পূর্ণ হবে। কি সেটা? নিজের চরণ ঢাকো, দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মল্ল সকল দেশ শুদ্ধ। যে এত সোজা, সবাই এটা ভেবে দিশেহারা। মন্ত্রী কহে, বেটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। মন্ত্রী এতে রেগে গিয়ে তাকে শুলবিদ্ধ করে কারাগারে প্রেরণ করতে চাইল। রাজার পদচর্মাবরণে ঢাকিল বোরা বসিয়া পদপ্রান্তে। এবার রাজার পায়ের কাছে বসে সেই মুচি কী করল, যে তার কথাটা বলল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। অর্থাৎ এভাবেই সেদিন থেকে জুতা আবিষ্কার হলো। আমরা একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি, অনুশীলনী অংশ। বহু নির্বাচনী প্রশ্ন 1, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন? যে মৃত্যুর ভয়ে ভীত হওয়ায় পণ্ডিতের মুখ চুন হয়েছিল। নিচের উদ্দীপকটি পড়ে 3 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। আমরা উদ্দীপকটি পড়ি। বন্ধু অ্যান্টোনিওর জন্য জামিন হয়ে বাসানীয় সুদখোর শাইলকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার আনে। এ সময় শর্তে উল্লেখ থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত টাকা ফেরত দানে ব্যর্থ হলে শাইলক বাসানীয়র বুকের 1 পাউন্ড মাংস কেটে নেবে। শেষ পর্যন্ত ব্যর্থতার সুযোগে শাইলক আদালতে যায়, অসহায় বোধ করে বাসানীয়। এমন সময় এক তরুণ উকিল বলেন, শাইলক ঠিক 1 পাউন্ড মাংস কাটতে পারবেন, কম বেশি নয়, এবং শর্তে উল্লেখ না থাকায় কোনো রক্ত ঝরাতে পারবে না। অর্থাৎ এখানে এই তরুণ উকিল উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে সে এই বিষয়টাকে হ্যান্ডেল করলো। ঠিক আমরা এবার দেখি প্রশ্নটা কি। উদ্দীপকের তরুণ উকিলের সাথে জুতা আবিষ্কার কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে চামার। অর্থাৎ উভয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করেছে। এবার আমরা একটু সৃজনশীল প্রশ্ন দেখি, যে বিদ্যালয়ের চাল ফুটো হয়ে ঘরের পানি পড়ছে। জেলা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে এলে প্রধান শিক্ষক বিষয়টি তার নজরে আনেন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে শুনেন এবং বলেন, অচিরেই তিনি এ ব্যাপারে উপরে লিখবেন। অনুমোদন পেলে বাজেট করে পাঠিয়ে দিবেন, তাই তাকে আগামী বাজেট না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন। জেলা বোর্ড কর্মকর্তার প্রতিশ্রুতির বিষয়টি এলাকায় আলোচিত হলে বেকার ভবঘুরে যুবক সুহেলকে বিষয়টি ভাবিয়ে তুলে সে তার বন্ধুদের সাথে বিষয়টি আলোচনা করে দ্রুত স্কুল ঘরের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করে। রাজা হবু ধুলি দূর করার নির্দেশ দিয়েছিল কাকে? ধুলি দূর করার নির্দেশ দিয়েছিল মন্ত্রী গোবরাইকে। জলের জীব জল বিনা মরল কেন?
যে জলের জীব হচ্ছে জলের জীব সমস্ত পানি নিয়ে যাওয়ায় জলের জীব জল বিনা মরল। ধূলি দূর করার জন্য তারা হচ্ছে ঝাড়ু দিয়ে যে রাজ্য ধুলাময় করে ফেলেছিল সেই ধুলা দূর করতে তারা পুকুর নদী খাল বিল থেকে হচ্ছে জল নিয়ে আসে, এর কারণে যে জলের জীব জল বিনা মরতে থাকলো। জেলা বোর্ড কর্মকর্তার সাথে জুতা আবিষ্কার কবিতার গোবরায়ের সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো। যে জেলা বোর্ড কর্মকর্তার সাথে জুতা আবিষ্কার কবিতার গোবরায়ের সাদৃশ্যগত দিক যদি আমরা চিন্তা করি, যে উভয়েই সমস্যা অনুধাবন করতে এবং সমস্যা অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সমাজের উপেক্ষিতদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব, বিষয়টি উদ্দীপক ও জুতা আবিষ্কার কবিতার আলোকে বিশ্লেষণ করো। হ্যাঁ, যে আমরা জুতা আবিষ্কার কবিতার চামার কুলপতি এবং উদ্দীপকের যে ভবঘুরে যুবকের উভয়ের উপস্থিত বুদ্ধি দিয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের একটি সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাই। তো আজকে আমরা যে কবিতাটি আলোচনা করলাম, তো তোমাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে, যদি তোমরা আমার সাথে কিংবা তোমার বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করো আসলে তাহলে বিষয়টি আরও সুন্দরভাবে সমাধান হবে। ধন্যবাদ।